প্রশ্নোত্তর অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাদের। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মুন্সিগঞ্জ ৩ আসনের এমপি ও বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা শুরুতেই প্রশ্নে চলে যাচ্ছি, আপনার রাজনীতিতে শুরু কিভাবে হলো? গ্রিন চ্যানেল টিভির দর্শক শ্রোতা এবং বিশেষ করে দীর্ঘদিন পর এই মাহমুদ ভাই, যারা আমাদের যে প্রশ্নটার মধ্যে দিয়ে আমাকে উত্তর দিতে হচ্ছে, আমাদের সংগ্রামের যে কাফেলায় যখন থেকে আমরা নিজেদেরকে রাজনৈতিকভাবে সম্পৃক্ত করলাম, ওই সময় থেকে আপনি আমাদেরকে চিনেন। তো দীর্ঘদিন পথ পরিক্রমায় আপনারও সময় একভাবে কেটেছে, আমাদের বিভিন্ন কষ্ট, জেল বা বেঁচে থাকার একটা দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে আমরা বেঁচেছিলাম। তো আজকে আপনার মাধ্যমে আমার অজানা কিছু কথা বা আমি যা বলতে চেয়েছিলাম হয়তো এতদিন বলতে পারিনি, আজকে একটা মুক্ত গণতান্ত্রিক একটা পরিবেশে আমরা প্রাণ খুলে বলতে পারবো, সেখানে আমার শঙ্কা থাকবে না। কারণ এই কারণেই বললাম, গত রেজিউমে একটা তো এরশাদ পিরিয়ড, আমার দুইটা সংগ্রামী জীবন। একটা এরশাদের পিরিয়ডটাকে সরাসরি আপনারা কাছ থেকে আমাকে দেখেছেন, বা আমাদের তখন যে আমাদের একটা সংগ্রামী, আমাদের অন্যান্য অপরাপর যারা ছিল সবাইকে আপনি দেখেছেন। লাস্ট যে গভর্নমেন্টের পতিত সরকার, ওই সময়টায় আমার দুইটাই এরকম টিভি টকশোতে, আমি টকশোতে করে মানে আমার কথাগুলো লাইভে ছিল, তো আমি আর টকশো করে বাড়িতে যেতে পারিনি, বাসায় যেতে পারিনি। আমাকে কখনো ডিবি অফিস বা তারপরে অন্য এক জায়গায় আমাকে নিয়ে গিয়েছিল। তো আজকে অতটুকু সিউরিটি যে গণতন্ত্রে এমন একটা আভায় কথা বলছি, অন্তপক্ষে নিচে গিয়ে আমাকে অন্তপক্ষে কেউ অ্যারেস্ট করে নিয়ে যাবে বা আমি সত্য কথা বলতে পারবো না, জিনিসটা এরকম নয়। তা মুক্ত বাতাসে আমি এতটুকু বলতে চাই, আমি যখন ঢাকা কলেজে ছিলাম তখন থেকেই আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খাল খননের কর্মসূচি, তখন আমাদেরকে বিভিন্ন খাল খননের কর্মসূচি কলেজ থেকে, কলেজের কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের এই যে খাল খনন কর্মসূচিগুলোতে নিজেদেরকে, ছাত্রদেরকে সম্পৃক্ত করা এবং জিয়াউর রহমানের এই সম্পৃক্ততার মধ্যে ছাত্র সমাজকেও একীভূত করা, তারই একটা সুযোগ নিয়ে আমি সোনারগাঁয়ে, বর্তমানে যেখানে নারায়ণগঞ্জের মধ্যে সোনারগাঁয়ে একটা খাল খনন কর্মসূচিতে আমি গিয়েছিলাম। ওটা থেকে বিভিন্ন যে জিয়াউর রহমানের ভিশনারি অনেকগুলো সচিত্র প্রতিবেদন আমাদেরকে কলেজে অডিটোরিয়ামে দেখিয়েছে। তো এই পথ পরিক্রমায় আমি আস্তে আস্তে জাতীয়তাবাদী ছাত্রদল এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হলাম, এবং এরশাদের যে ফ্যাসিস্ট স্বৈরাচার এরশাদ ছিল, তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় একমাত্র জায়গা যেইখানে এরশাদ তার কোনোদিন নগ্ন থাবাকে ওইভাবে পরাভূত করতে পারেনি। কারণ ওই ছাত্র সমাজ সবসময় ছিল, আপনি নিজেও দেখেছেন যে একটা জগন্নাথে যখন একটা টিভিতে শো চলাকালীন সময় মারা গেল, ৩৯ জন ছাত্ররা মারা গেল জগন্নাথ হলে, ওই মানবিক একটা প্ল্যাটফর্মের যে অবস্থা, সিচুয়েশনটা হয়েছিল, ওইখানে সে খুব সম্ভবত বেলজিয়ামে তার একটা রাষ্ট্রীয় ট্যুর ছিল, সে এসে ঢাকা মেডিকেলে কত নিকৃষ্ট পাপিষ্ঠ ছিল এবং ছাত্র জনতার মাঝে তার বিরুদ্ধে বিক্ষুব্ধতা, দ্রোহটা এরকম ছিল, সে রাষ্ট্রীয় সফর শেষ করে বাংলাদেশে মানে আসছিল, কিন্তু তার কপালে কিন্তু এই আমাদের মৃত যতগুলো আমাদের ছাত্র যারা মারা গিয়েছিল তাদেরকে দেখার কপাল হয়নি। তার মানে কি, সে ঘৃণিত ছিল। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে আঙ্গিনায়, সোজা কথা আপনি জানেন যে ওইখানে ছাত্র সমাজ তৎকালীন এবং জাতীয় পার্টির কোনো অস্তিত্ব আমরা রাখি নাই। তো ওই কাফেলায় যখন আমি নিজেকে সম্পৃক্ত করলাম, তখন সানাউল হক নিরু ভাই, মাহবুল হক বাবলু, পরবর্তীতে উনি জীবন দিয়েছেন, ওই কাফেলায় আমি ওনাদের সাথে একজন শরিক, একজন অংশীদার ছিলাম। এবং পরবর্তীতে আমাদের দুঃখ কষ্টের সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 11 জন বহিষ্কার হলাম, এবং আমাদেরকেও তখনও 3 বার আমাদের বিভিন্ন অজুহাতে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে অ্যারেস্ট করা হয়, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেও আমাকে অ্যারেস্ট করা হয়। মানে সরকারের হিংস্র থাবাটা থেকে আমরা কেউ কখনো রেহাই পাইনি। তো ওটা তো আমার সংগ্রামী প্রারম্ভিক আমার জীবন। তারপর এরশাদের পতন হলো, তারপর আমাদের সরকার জাতীয়তাবাদী দল গঠন হলো, এবং দীর্ঘ রাজনৈতিক সূত্রিতার মধ্যে চড়াই উতরাই, কখনো আমরা ক্ষমতা ছিলাম, কখন ক্ষমতার বাইরে গিয়ে আজকের যে অবস্থাটা, সেই অবস্থার মধ্যে আজকে আমরা বসবাস। আপনার রাজনৈতিক শুরুটা অথবা আপনার রাজনৈতিক উত্থানটা মূলতই বলা যায় যে প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাত ধরে। আমি আপনাকে ওই সময়টা আপনি ওনাকে কিভাবে দেখেছিলেন
একজন একদম তখন উনি একদম নতুন রাজনীতিতে এবং আপনারাও নতুন রাজনীতিতে। জিয়াউর রহমানকে তো আমি দেখিনি, জি, তার সাথে রাজনীতি করতে আমার সুযোগ হয়নি। কিন্তু আপনি এমন এক এমন একজন মানুষের কথা বললেন, ব্যক্তিগতভাবে আমার রাজনৈতিক জীবন শুরু, বেড়ে ওঠা এবং ওনার বিভিন্ন পর্যায়ে ওনার সাথে যে আমার অ্যাটাচমেন্টটা ছিল, অনেকগুলো স্মৃতি। আমি আমার শেষ বয়সে ম্যাডামের 4 বৎসর আমরা কিন্তু নিজ হাতে ম্যাডামকে 8ই ফেব্রুয়ারি আমরা জেলখানে দিয়ে আসলাম। ওর পরে তো আর ম্যাডামকে আর মুক্ত ম্যাডামকে আর পাইনি, সুস্থ ম্যাডামকে পাইনি। তো আমার তো ছাত্র জীবনের অনেকগুলো মানে আমার সারাটা জীবন কাটছে বেগম খালেদা জিয়ার পিছনে। এই আমার সেই নেত্রীটা নেই, আমি তার ব্যাপারে আমাকে আর কোনো প্রশ্ন করবেন না। আচ্ছা, এখন আপনার দলের নতুন নেতৃত্ব আসছে, তারেক রহমান। বিগত সময়ের নেতৃত্ব আর বর্তমান নেতৃত্বকে আপনি কি পার্থক্য লক্ষ্য করছেন? আমি দেখেন আমি এই যে কথাটা বলছিলাম, এই যে ইলিয়াস আলী গুম হলো, আমরা ম্যাডামের সাথে আমরা লস অ্যাঞ্জেলসে ফোবানা সম্মেলনে গেলাম। মানে বিভিন্ন পথ পরিক্রমায় ওনার সাথে তো আমার অ্যাটাচমেন্ট, তো আমরা কিন্তু শেষ 4 বছর ম্যাডামের সাথে সিএসএফ এর দায়িত্বে ছিলাম, যেটা জানতাম। ওইখানে আবার আমার যে গাড়িটা, ওইখানে আমার গাড়িটাই ছিল প্রথম। আপনি যখন সিএসএফ এর প্রথম যখন গাড়িটা যার থাকে, তার বিভিন্ন কিন্তু খুব মানে সবাই তো আমরা সচেতন বা সতর্ক দৃষ্টি থাকে ম্যাডামের প্রতি, বাট ওই জিনিসটা হলো কি, পুলিশ একটা রুট দিচ্ছে, আমরা বিরোধী দল, এমনি তো হাসিনার বিভিন্ন ফেসিস্টের বিভিন্ন ওর তো মানে আমাদের ইল মোটিভ থেকে তো ম্যাডামকে তো বিভিন্নভাবে ঘায়েল করতে চেয়েছে। তো আমাদেরকে যখনই পুলিশ কোনো রুট দিয়েছে, আমরা কিন্তু এটা কিন্তু আমাদের মধ্যে আর যারা যারা এই সিকিউরিটির দায়িত্বে ছিলাম, তা আমরা কিন্তু এখানে আমাদের আর্মির অনেক রিটায়ার্ড কর্নেল অফিসাররা ছিলেন, তদূর্ধ্ব মেজর জেনারেল ছিলেন, আজকে যে শামস যিনি প্রতিরক্ষার দায়িত্বে উনি ছিলেন, জেনারেল আকবর ছিলেন, তারপর মাজেদ ছিলেন কর্নেল। তা আমরা ওনাদের সাথে একসাথে একটা প্যাচ আপ করে আমরা কিন্তু দায়িত্বটা পালন করেছি। কিন্তু প্রথম গাড়িটা ছিল মনে করেন আমার নেতৃত্বে। তো এখানে রুট কোনটা হবে বা এই রুটে যেতে হলে জ্যাম পড়তে পারে বা একটা বিপদ সংকুল আমার একটা ঘটনা ঘটতে পারে। তো আল্লাহর রহমতে আমি 4 বছর ছিলাম, কোনোদিন আমাকে অন্তপক্ষে ম্যাডামের কাছে তো একটা মাস্টার সেট থাকতো, শিমুল বিশ্বাস ওই গাড়িতে থাকতেন। আল্লাহর রহমতে আমি অন্তপক্ষে আমার নিজস্ব অনেকগুলো ডিসিশান আমাকে দিতে হয়েছে যে এই রোডটা যান। তো ওই ডিসিশন আমি দেখেছি যে আমার জননেত্রী আমার মাতুল্য, ওনার কাছ থেকে কিন্তু আমার ধমক খেতে হয় নাই, এই রতন তুমি কেন এই রুট দিয়ে আনলা। তার মানে কি, এইখানেও আমাকে আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়ার যে আস্থা এবং বিশ্বাসের যে জায়গাটা, আমি সেটাকে আমি পালন করতে পারছি। এখন আমরা ম্যাডামকে ধরেন আমি ফোবানাতে আমার ইলিয়াস আলী সহকারে আমরা একটা ছিলাম, তখন মোর্শেদ খান দায়িত্বে ছিলেন। কথাটা আমি একেবারে যেহেতু মানে প্রাসঙ্গিক, আমি সাবলীল মানে রাজনৈতিক ভাষায় না, যা ম্যাডামকে কীভাবে দেখেছি আপনি ওইভাবে জিজ্ঞেস করেছেন। আমরা দুজন ফোবানা থেকে নিউ ইয়র্কে আসলাম। আসার পরে আমরা যেহেতু ইয়াং, তখন ম্যাডাম নিজ হাত দিয়ে আমাদের দুজনকে $800 দিল তৎকালীন, এই যাও এখন তোমাদের কোনো কাজ নেই, তোমরা নিজেরা নিজেদের পরিবারের জন্য শপিং করো। তো এই যে দেখেন এক মমতাময়ী মা, আমরা আমেরিকাতে গিয়েছি আমাদের পরিবারের জন্য কিনতে হবে, এই যে তার প্রয়োজনীয়তাটা উপলব্ধিটা একটা সন্তান তুল্য কিন্তু উনি আমাদেরকে এই ট্রিটটা করলেন। তারপর এমন অনেক সময় দেখা গেছে এই যে ম্যাডামকে যে কোর্টে সাজা দিল, আমরা তো ওই কোর্টে ছিলাম, তো একদিন বইয়ের থেকে আসার সময় ম্যাডামকে অশ্রাব্য ভাষায় এই ছাত্রলীগের ওরা গালাগালি শুরু করলো, বাঁশ দিয়ে ম্যাডামের গাড়িটা টাচ করতেছিল। তখন আমরা স্বাভাবিক কারণে আমার নৃত্যের জন্য আমরা ঝাঁপিয়ে পড়লাম, পড়তে ম্যাডাম হাসতে হাসতে করলো, তোমাদের এই বয়সে তোমাদেরকে ওরা ভদ্র থাকতে দিল না। এই যে দেখেন ম্যাডাম আমাদেরকে সন্তান মনে করে এবং আমরা সন্তান, মানে অরুজাত সন্তান না হয়েও মায়ের মতো করে তারকে আগলে রাখা, এইটা আমরা ম্যাডামকে আমি ব্যক্তিগত ওইভাবে কাছ থেকে পেয়েছি, আর জীবনকে আমি পাইনি। এখন তারেক রহমানকে আমি যতটুকু দেখেছি ম্যাডামের সাথে কাজ করতে গিয়ে, বিশেষ করে 91-এ উনি যতটুকু দায়িত্বে ছিলেন তখন ওনার সাথে টুকটাক আমরা যতটুকু কাজ করতে পেরেছি। তারপর সংগ্রামের লাইফটা 17 বছর ধরে দেশের বাইরে চলে গিয়েছিলেন। তো দেশের বাইরে উনি যখন বিদেশে ছিলেন তখনও ওইখানে গিয়ে ওনার পরামর্শ সান্নিধ্য নির্দেশনা নেওয়ার চেষ্টা করেছি। বাট একেবারে লেগে থেকে কাছের থেকে যার যা অভিজ্ঞতাটা বা ওনাকে ডেলিভারলি আমি ওনার জন্য পরিশ্রম করার সুযোগটা, আর যেহেতু আমি এখন জনপ্রতিনিধি বা আমার এলাকায় পড়ে থাকতে হয়, তো আমি ওইভাবে একান্ত ওনার সান্নিধ্যে কাজ করার সুযোগটা আমি কখনো পাইনি। আর নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে আমি পাইনি, কিন্তু আমার এই প্রজন্ম জ্ঞানজি পাচ্ছে।
সবাই পাচ্ছে। দেখেন তারেক রহমান বিদেশের এমন একটা লাইফ সে লিড করছেন, একটা পাশ্চাত্যের একটা সভ্য সমাজে। বাংলাদেশে ওইখানে থেকে থেকে ওনার দেহটা কিন্তু ওই জায়গায় ছিল, কিন্তু সত্তা, চিন্তা, মানসিকতা কিন্তু এই বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে ছিল। এবং উনি এসে দেখেন অতীব সহজে, আমি মনে করি এই বাংলাদেশটাকে উনি আপন করে নিয়েছেন। এবং যতটুকু চেষ্টা করে যাচ্ছেন, কিসের উপর চেষ্টা করে যাচ্ছেন আপনি দেখেন, বাংলাদেশে এই যে একটা আমাদের বাজেট দিল, অর্থনৈতিক আমার ক্ষণভঙ্গুর, এই অর্থনৈতিক ব্যাংকিং সিস্টেমটাকে যদি আমি একটা সুশৃঙ্খল জায়গায় না নিয়ে আসতে পারি, আপনি আমরা যত বড়ই আমাদের সবাই বলে উচ্চবিলাসী বাজেট, অবশ্যই উচ্চবিলাসী বাজেট তো আমি দেবই, এইটাকে ফাংশনিং করতে গিয়ে এইটার উপর আমাকে দাঁড় করাতে গিয়ে বাংলাদেশটা ওনাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে, চ্যালেঞ্জ নিতে হচ্ছে। আমরা মনে করি তারেক রহমান যে চ্যালেঞ্জটা নিয়েছেন, এটার জন্য অবশ্যই ওনাকে সাধুবাদ দেব না, আমরা ওনার জন্য, ওনার কর্মী হিসাবে ওনার সাথে কীভাবে কাজ করতে হয়, আমি আমার এলাকার একটা দায়িত্ব থেকে ওই দায়িত্বশীল উনি যেগুলো আমাকে বলেছে, এলাকায় পড়ে থাকতে হবে, ঢাকায় কোনো কাজ নেই, সংসদ, উন্নয়ন, এটা নিয়ে আপনাদের এঙ্গেজমেন্ট থাকতে হবে পাবলিকের সাথে। এবং ওইখান থেকে যে রিপোর্টটা আসবে যে আপনার কতটুকু অ্যাটাচমেন্ট পাবলিকের সাথে, ওইটার সাথে কিন্তু আমার রিপোর্টগুলো কিন্তু, আগে তো ওনার একটা নিজস্ব একটা মানে অনুসন্ধানী সেল আছে, এখন তো বাংলাদেশের যতগুলো সংস্থা আছে, ডিজিএফআই, এনএসআই, সবগুলো তো বা বিভিন্ন ওনার যে আনুষঙ্গিক রিপোর্টগুলো। সুতরাং আমরা যে যাই করছি, আমি যে মনে করি এইখানে আজকে সংসদ ছিল, আমি এখানে আসছি, ওনার নলেজের মধ্যে কিন্তু সামহাও এটা কিন্তু যাবে যে ওকে আমি দেখছি না ও কোথায়, তো সামহাও আমাকে এক্সপ্লেনটা দিতে হবে। তবে প্রতিটা মানে নেতা কর্মীকে, বিশেষ করে যারা দায়িত্বশীল এবং যারা এমপি হয়েছেন, প্রতিজন এমপির একটা মানে ফাইল কিন্তু ওনার হাতে থাকে। সুতরাং বেগম খালেদা জিয়া আমি মনে করি ওনার এক ধরনের রাজনীতি ছিল বিশ্বাসের উপর। আপনাকে বিশ্বাস করে এত তো আপনার অর্গানাইজড হতে বা আমার প্রযুক্তি তো বেগম খালেদার কাছে ছিল না, কিন্তু তারেক রহমানের কাছে এই প্রযুক্তি বলেন, ইনফরমেশনগুলো যতগুলো মানে ইনফরমেশন থাকা উচিত, আমার মনে হয় কোনো অংশ ওনার কাছে কম নেই। সুতরাং আরেকটা জিনিস, ম্যাডাম জিয়াকে কোনো না কোনোভাবে ফাঁকি দেওয়া গেছে, সোজা সবটা আমি বলি। ম্যাডাম সরল, আপনাকে বিশ্বাস করতো, অন্ধভাবে বিশ্বাস করতো। কিন্তু আমার আজকে যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমার মনে হয় না যে অন্ধবিশ্বাসের উপর উনি কাউকে নেতৃত্ব দেবে, আবার নেতৃত্ব দিলেও তার কাছেই ওইটা, সে যদি অদক্ষ হয় বা ওইটার যদি কোনো সফলতা তার মধ্যে দিয়ে উনি যদি না দেখে, আমার মনে হয় না ওই পদটাকে তার জন্য উনি রেখে দিয়ে বাকি আরেকজনকে ডিপ্রাইভ করবে। তো আমার মনে হয় যে উনি একটা ভিশনারি মানুষ, এবং উনি আমাদেরকে ওইভাবেই তৈরি করছে যেন আমরা ওই পদের জন্য আমরা যোগ্য হই, বা যোগ্য আমি যে নাও হই, আমার কাজের মধ্যে যে যোগ্য হিসেবে গড়ে তোলার যে সুযোগটা দেওয়া, এটা উনি দিয়ে যাচ্ছেন। এটা আমরা যে যে পারবো অ্যাভেল করব, আর যে যে পাবো হয়তো আমি পেয়েছি, পেয়ে আমাকে হারাতে হবে। আবার আমার ভিতরে যদি ওইখান থেকে একটা প্রচেষ্টা বা অদম্য আমার একটা যদি একাগ্রতা থাকে, আমার মনে হয় পরবর্তীতে আমাকে উনি সুযোগ দেবেন। আমি এইভাবে বর্তমান নেতৃত্ব তারেক রহমানকে আমি দেখছি। আপনার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে একটা সবচেয়ে সংকটময় সময়টা কখন গেছে? আপনার বিভিন্ন সময়ই গিয়েছে, কিন্তু সবচেয়ে সংকটময় যে সংকট আপনাকে মানে তাড়িত করে, এই মানে যে আপনার ওই সময়টা হারিয়ে গেছে কিংবা আপনি এটা হারিয়েছেন, ওটা না হলে আপনার জন্য জীবনে আরেকটু আগিয়ে যেতেন, এরকম কোনো বিষয়টা কি আছে আপনার জীবনে? সেটা আমার খরিত একটা আত্মার একটা মানে কি বলবো, এটা আমার একটা যন্ত্রণা, সেটা আমার কাজ করছে। আমি ঢাকা কলেজ থেকে বেরিয়ে এসে, আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করলাম, এরশাদের সময় আপনারা জানেন আমাদেরকে অন্যায়ভাবে 11 জনকে বহিষ্কার করলো। যারা আমরা রাজপথের যে টাফ এজিটেশন যেটা আমরা করেছিলাম, আমাদেরকে তো কোনোভাবেই বশ বানাতে পারেনি। তখন আমাদেরকে বিশ্ববিদ্যালয়তে 11 জনকে বহিষ্কার করা হলো। আমি আমি হিস্ট্রি ছাত্র ছিলাম, অনার্স পরীক্ষা আমার কমপ্লিট, আমি সাবসিডিয়ারি পরীক্ষার সময় আমি বিশ্ববিদ্যালয়ে বহিষ্কার হলাম। তো এই যে আমার ছাত্রত্ব জীবনের ক্ষতটা, আমি আজকে আমার পড়াশোনা, আমি ইন্টারমিডিয়েট সার্টিফিকেটগতভাবে ওর পরে আমি আর কোনো পড়াশোনা করতে পারলাম না। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে আমার আর ভর্তি হওয়ার সুযোগ ছিল না। আমি একজন শিক্ষকের ছেলে, তো ওই বাবার শিক্ষকতা, আমার বাপ চাচারা সবাই শিক্ষক, আমি একটা শিক্ষকের ছেলে হয়ে আমি সর্বোচ্চ বিদ্যাপীঠে ভর্তি হয়ে রাজনৈতিক কারণে আমি আমার ছাত্রত্ব কমপ্লিট করতে পারলাম না। এটা আমার একটা শিক্ষা জীবনে আমার ক্ষত। তবে আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া করছি যে আল্লাহ পরবর্তীতে আমার বৈবাহিক জীবনে আমার 3 ছেলে মেয়ে, তো
তো আমার আল্লাহ তাআলা আমাকে ওই ছেলে মেয়েদের মাধ্যমে মনে হয় যে আমার যে অল্প শিক্ষা বা আমার যে শিক্ষার যে পর্যাপ্ত আমার কোনো জ্ঞান নেই, শিক্ষা ওইটা আল্লাহর রহমতে আমার ছেলেদের মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাকে একটা প্রাপ্তি সার্থকতা এবং তৃপ্তির একটা স্বাদের জায়গা আমাকে নিজের নিয়েছে। সফলতাও দেখছেন তাদের দেখছি, মাঝে। হ্যাঁ, আমি এখন প্রায়শই ওরা যখন দেখি যে ওরা পিএইচডি করেছে চারজনই, হ্যাঁ, দেশে বাইরে ফুল স্কলারশিপে। তারপর আমার ছোট ছেলে কোরআনে হাফেজ, ও এখন এবার যে মেট্রিক দিল, আপনার ও লেভেলস দিল। তো আল্লাহর রহমতে ওদের যে পড়াশোনার আগ্রহ প্লাস ওদের যে রেজাল্ট এবং নৈতিকভাবে ওরা যে যেভাবে বড় হয়েছে, মানে যেভাবে বড় হয়েছে, আমি যেভাবে চাচ্ছিলাম একটা ধর্মীয় অনুশাসনের মধ্যে, প্লাস ওরা জ্ঞানী হয়ে মানবিক হবে। জ্ঞানী ও জ্ঞান থাকবে, কিন্তু সেটা ওরা দানব হবে না বা কোনো পৈশাচিক মানসিকতা, যেটা সোজা সাপটায় বলি। আজকে সমাজে আমরা বাবারা যেরকম গার্ডিয়ানরা বিভিন্ন সমাজের অবক্ষয়ের যে কতগুলি স্তর আছে, ওই জায়গাগুলোতে আল্লাহ তাআলা ওদেরকে কখনোই নেয়নি, এবং ওই জন্য আমার একটু কখনো চিন্তা করতে হয় না। তো সার্বিক ওদের সফলতা দেখে তো আমার যে শিক্ষার যে ঘাটতিটা, এটা আমি ভুলে যাই। তবে আবার বলতে দ্বিধা নেই, আলহামদুলিল্লাহ, সেটা হলো এই সরকার আসার হ্যাঁ, আমি পরে। সেটা জানতে চাচ্ছিলাম যে সেটা হলো আপনার মানে সর্বশেষ একটা তথ্য যে আপনাদের ছাত্রত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় ফিরিয়ে দিয়েছে, এই বিষয়টা অন প্রসেস। মানে এই বিষয়টা যদি একটু ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াতে বোধহয় আছে। পার্লামেন্ট থেকে 5 জনকে সিনেটের মেম্বার করা হয়েছে, আই এম ওয়ান অফ দেম। তো এর মধ্যে আমাদের সানালক নিরু ভাই, উনি তো বহিষ্কার ছিলেন। তো উনি প্রথম সিনেট মিটিংয়ে অ্যাপ্লিকেশন করেছিল, ওনারটা উজ্জ্ব হয়েছে। তো আমাদের নেক্সট হলো 29 তারিখে আমাদের নেক্সট মিটিং। তো মিটিংয়ের মাধ্যমে উজ্জ্বহিত হয়, কারণ সবার একটা কগনিজেন্স, একটা মতামত লাগে। তো ওইটা ইনশাআল্লাহ 29 তারিখে আমার এটা উজ্জ্ব হয়ে যাবে। এজ ইট ওয়াজ যে নির্বাচনটা হয়েছে একই, তো একই আমাদের এলিগেশন তো একই, মানে ফলস এলিগেশনস। তো ওইটা আমাদের উজ্জ্ব হয়ে যাবে 29 তারিখ। এবং আমি ডিটারমাইন্ড হয়েছি আমার এই রাজনীতি, মানুষকে সেবা করার পাশাপাশি, আমার পার্লামেন্টে সব কিছুর পাশাপাশি, আমার যে শিক্ষা জীবনের মিনিমাম যে আমার অনার্স পাস করার যে আমার একটা আগ্রহ, এইটা আমার এই বয়সটা যে কোনো ফ্যাক্টর না, এবং শিক্ষার যে কোনো বিকল্প নাই। এবং দোলনা থেকে কবর পর্যন্ত যে শিক্ষা গ্রহণের যে আমার ধর্মীয়ভাবে যে আমি যেটা জানি, আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এবং সবার দোয়া চাচ্ছি। ধরুন আমার এখন চশমা লাগে, আমার পড়াশোনা আগের সেই তো ইয়াটা থাকবে না, কিন্তু আমি ইনশাল্লাহ ডিটারমাইন্ড, আমি অন্তত আমার নিয়মিত আমি পড়াশোনা করে আমি অনার্স অন্ততপক্ষে আমি কমপ্লিট করব। সরকারের প্রসঙ্গে আসি। সরকার 4 মাস হতে চলছে, একদমই 4 মাস আজকে। এই 4 মাসে সরকার যেভাবে আগাচ্ছে, আপনি কি মনে করেন যে এই 5 বছরে যেসব আপনাদের যে ইশতেহারে যে ঘোষণাগুলি ছিল 5 বছরে পূরণ করা কি সম্ভব হবে? আচ্ছা, এখন দেখেন, পৃথিবীতে যুদ্ধ মানেই ধ্বংস। আমার এই বাংলাদেশে যুদ্ধ মানে কি, সেখানে হলো আমার অধিকার হারা যতগুলো স্তরে করেছে, সেটা ভোটের অধিকার থেকে আরম্ভ করে, আমার আইনের শাসন ছিল না, আমার কোনো মানবিকতার মধ্যে আমি বসবাস করিনি, আমার কোনো অধিকার ছিল না। এইটুকু দেখতে হলো যুদ্ধটা কার সাথে? একটা দানবের সাথে। সাধারণ নাগরিক হিসাবে, মানুষ হিসাবে আমার একটা দানবের বিরুদ্ধে কিন্তু লড়াই করতে হয়েছে। আজকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, ধরেন এখন কি হলো, আপনার এখন ইসরায়েল আমেরিকা সহ একটা শান্তি চুক্তি হলো, যুদ্ধ করব না। আচ্ছা, এখন বলেন, এই যুদ্ধের কারণে এই 2 মাসে যে ধ্বংসস্তূপ তৈরি হলো, যে অর্থনৈতিকভাবে একটা বিধ্বস্ত অবস্থা তৈরি হলো, সেটা কি রাতারাতি কি এটাকে ওভারকাম করা সম্ভব? আবার নতুন করে একটা জায়গায় স্থাপনে আপনি ধরেন, সম্পূর্ণ একটা নতুন স্থাপনার উপর, নতুন প্ল্যানিং এর উপর, নতুন স্ট্রাকচারের উপর আবার রিবিল্ড করতে হবে আপনাকে, ইরানকে। তো তেরকমভাবে যে আমাদের গাজাকে আমরা দেখেন, আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক কন্টেস্টে আমার এরকম ধ্বংসাবশেষের উপর তারেক রহমান আজকে দায়িত্বটা নিয়েছেন। এটা কিন্তু বিগ চ্যালেঞ্জ। আপনি ধরেন আমাকে যদি এই বিল্ডিংটার দায়িত্ব দেন, আপনি এই বিল্ডিংটা মেনটেন্স করেন, আমি কিন্তু পারবো না। তারেক রহমান সুদীর্ঘ বিদেশে থাকতে বাধ্য করার পরে বাংলাদেশে এসে এই ক্ষণভঙ্গুর যে অর্থনীতি এবং অবকাঠামোর মধ্যে তো সমস্ত ফেসিস্টের লোকগুলোই তো, তাদেরকে নিয়ে সবাইকে এক কাতারে নিয়ে অন্ততপক্ষে, এইখানে তো বিভিন্নভাবে সাবঅর্ডাইজ হচ্ছে আমরা জানি, এর মধ্যে দিয়ে তারেক রহমান, যিনি অধম্য একজন মানুষ, আত্মপ্রত্যয়ী দৃঢ়চেতা মানুষ, উনি যে সার্বিকভাবে এই দেশটাকে, জিয়াউর রহমান হোক, যারা যারা এই দেশের জন্য সত্যিকার কাজ করেছে, ভালো কাজগুলোকে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে রেখেছেন। যেটা ফেসিস্ট রাজনীতিকে ধ্বংস করেছে, আমার গণতন্ত্রকে ধ্বংস করেছে, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে, ওগুলাকে উনি
একেবারে ওভারনাইট এমন একটা চিন্তার মধ্যে নিয়ে আসতে চাচ্ছে দেশটাকে, একটা স্বপ্নের না বাস্তবতার বাংলাদেশে উনি পরিণত করতে চাচ্ছে। সে এখন 4 মাস আমরা দেখেছি ওনার যে চেষ্টাটা, এবং এই চেষ্টার জন্য প্রথম যে আপনার হতে হবে, আপনার পরিশ্রমী হতে হবে। দেখেন উনি 9টায় উনি ক্লাসে মানে অফিস করেন, সংসদে সারাক্ষণই কিন্তু উনি বসে থাকে। এই জিনিসটা কিন্তু আমরা ম্যাডামকে আমরা দেখি নাই, যেটা যে সত্য আমি সেটা বলবো। উনি এক মুহূর্ত পর্যন্ত চিন্তার সামান্যতম কণা বা কোথাও কোনো গোসেপ করে উনি কিন্তু সময়টা অতিবাহিত করছেন না। উনি সংসদের ভিতরে আমি দেখছি অনেক মন্ত্রীকে তারা অনেক কিছু প্রবলেমের জন্য সুযোগ পেলে ওনার কাছে যাচ্ছে। তার মানে কি এইটাও একটা সলভ হচ্ছে। তারপর তো ওনার অফিস রুম আছে, তারপর ওনার সেক্রেটারিয়েট আছে। প্রত্যেকটা ক্ষণ আমার মনে হয় উনি যতক্ষণ জেগে থাকে উনি দেশের জন্য চিন্তা করে। সুতরাং আমরা তারেক রহমানকে আমরা এতটুকু বলি যে আমি আশাবাদী তো এই কারণে, দেশটা তো কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। দেশটা তো আপনি এইভাবে তো ফিসাবিলিল্লাহ চলবে না। আপনার যাই হয়েছে এত কিছুর পরে মানুষ বিএনপিকে বিশ্বাস করেছে, আস্থায় রেখেছে, এবং এই জায়গায় বিএনপিকে যে দায়িত্বটা দিয়েছে এবং দায়িত্বটা হাল ধরেছে তারেক রহমান। তারপর উনি যেভাবে কষ্ট করে যাচ্ছেন, প্রথম হইলো আপনি পরিশ্রমী কিনা, আপনি চেষ্টায় যতগুলো আপনি দেখেন যেই সেক্টর, এই যে আপনি দেখেন জাহিদুর রহমান, উনি ভালো বলতেন, টকশো করতেন, ওনার কন্টেন্টসগুলো জাতির জন্য অনেক ইন্সপিরেশন ছিল। ওনাকে কিন্তু দল করতো না, ওনাকে কিন্তু একটা তথ্যের একটা উপদেষ্টা কাজে লেগেছেন। তার মানে কি আপনার একটা মেরিট আছে, আপনি ডেলিভারলি এক জায়গায় গিয়ে যদি আপনি কাজ করার সুযোগ পান, আপনি কিন্তু ওই জায়গায় আপনি ফোকাস দিলে আপনাকে ওই সেক্টরে আপনি একটা কাজে জাতির জন্য আসবেন। দেখুন এই যে আমাদের বিডার যে দায়িত্বের চেয়ারম্যান আশিক রিক্রুট করেছে কে? ডক্টর ইউনূস, বিগত সরকার। বাট তার ক্যালিবারের উপর, তার মানে মেধার উপর উনি কিন্তু তাকে স্যাক করেননি। ইনকে দেখেন এই যে খলিলুর রহমানকে আমরা যে যাই বলি, প্রমাণিত সে হয়তো উনি দেখছেন যে তার ভিতরে দেশপ্রেম আছে, তার ভিতরে আমার এমন কিছু খলিলুর রহমানকে পেয়েছে, উনি কাজ করার সুযোগ দিয়েছেন। এবং দেখুন জাতিসংঘে যে পদটা পেল, তো আপনার অন্য কথা হইলো যে আপনার মেধাকে উনি মূল্যায়ন করতেছেন, মেধাকে কদর করতেছেন, এবং বিগত সরকারের যত পাপিষ্টের যত পথরেখা আছে ওগুলোকে নিশ্চিহ্ন করে দেবেন। আবার যেগুলো এই সমাজ রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যারা মেধাবী আছেন, যারা যে কোনো জায়গায় গিয়ে যারা কাজ করবেন এবং কাজ করে সফলতা পাওয়ার মতো যাদের যোগ্যতা ওনার দৃষ্টিতে উনি দেখছেন, সবাইকে কিন্তু ডেকে 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 কিন্তু কাজ করার সুযোগ পাচ্ছেন। আপনি দেখেন আপনাদের সংবাদপত্র গতকাল তো আপনাদের নিয়ে উনি কথা বলেছেন। বাংলাদেশে আমি আমার জানা মতে এই পর্যন্ত এই 4 মাসের মধ্যে যদি হয় 4 বার আপনাদের বিভিন্ন যত বড় বড় সম্পাদক আছেন, পত্রিকার, টিভি, হ্যাঁ, ওনার্সরা সবাইকে ডেকে ডেকে কিন্তু আপনাদের সাথে উনি কিন্তু এখানে মত বিনিময় করছেন, আপনাদের থেকে নলেজ তারপর উনি হ্যাঁ ডেলিভারলি কিন্তু উনি কিন্তু এগুলো কিন্তু চিন্তার মধ্যে আছে। তো একটা মানুষ আপনি শুধু তথ্যের ব্যাপার আপনি শুনলেন, আপনি শিল্পের ব্যাপার বলেন, অর্থনৈতিক ব্যাপার বলেন, ব্যাংকিং সেক্টরে যে আমাদের যে অবস্থাগুলো, তারপরে আইন শৃঙ্খলার পরিস্থিতি, স্বাস্থ্যখাতের পরিস্থিতি, সব কিছু ওই যার যার সেক্টরকে উনি ভাগ করে নিয়েছেন। তো ওগুলোর মধ্যে থেকে উনি একটা ভালো ভালো যেগুলো উৎকর্ষ, যেগুলো সমাজের রাষ্ট্রের জন্য কল্যাণ, আমার মনে হয় উনি অ্যাট বেস্ট অ্যাজ ই ক্যান, জাস্ট হি ইজ ডুইং ওয়েল। আবার তার চিন্তার মধ্যে আমি যারা দেখেছি, মানে বললাম তো উনি জেগে জেগে হুমান। আপনারা 90 গণ অভ্যুত্থানে একটা প্রথম সারির নেতৃত্ব দিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল তখন। আপনারা যারা প্রথম সারির ছাত্র নেতা ছিলেন তারা কেউ ক্ষমতার কাছে যাননি। 24-এর আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে এবং তারা পরবর্তীতে ক্ষমতায় গিয়েছেন এবং তারা নানাভাবে সমালোচিত হয়েছেন, একজন সাবেক ছাত্রনেতা হিসেবে আপনার এটাকে কিভাবে দেখছেন? আমাদের 90-এর গণঅভ্যুত্থানের পরে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনটা হলো, ওই নির্বাচনের পরে কিন্তু বিএনপি ক্ষমতা এসেছিল, দলীয় সরকার। আর 24-এর পরে যে সরকারটা এলো এটা নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার। 90 কিন্তু আমানুল্লাহ আমানকে এমপি করেছিল, সাথে সাথে কিন্তু তাকেও মন্ত্রী করে। আমার মনে হয় আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূসের সাথে 90-এর প্রতিদান হিসাবে যে তাদের আন্দোলনের ফসল, উনি ওনাদেরকে যেভাবে এন্টারটেন করতে গিয়ে কিছু কিছু লোককে এমন একটা জায়গায় বসিয়েছে, আমার মনে হয় না তারা ওই জায়গায় বসে রাষ্ট্রের এবং তাদের কমিটমেন্টের ক্ষেত্রে যা মানুষ প্রত্যাশা করেছিল সেটা তারা ধরে রেখেছে।